একটি খালি ডাস্টবিনের জন্য থানায় এফআইআর। কি শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? অদ্ভুত লাগলেও এই মুভির গল্পটি এরকম। গল্পের নায়ক খালি ডাস্টবিনটি উদ্ধার করার জন্য থানায় দিনরাত পড়েছিল। কি ছিল সেই খালি ডাস্টবিনটিতে, যার জন্য এত কিছু? আজ আমি এই মহারাজা মুভিটিরই বাংলা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এই মুভিটির গল্পটা এতটাই করুণ যা নাকি আপনাদের চোখে জল এনে দেবে। তবে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় গল্পের নায়ককে, যার নাম মহারাজা। সে একটি সেলুনে কাজ করে। সে একদিন টয় শপে যেয়ে কিছু টয়স কিনছিল এবং সে কনফিউজ ছিল। তাই সে তার ওয়াইফ অর্থাৎ সে এই দোকানের অপর পাশেই একটি বাড়িতে বসেছিল। তাকে টয়েসগুলো দেখাচ্ছিল কোনটা নেবে। অবশেষে তার ওয়াইফ তাকে একটি টেডি পছন্দ হয়েছে বলে জানালে সে সেই টয়েসটা কিনতে যায়। অপরদিকে তার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে খেলা করছিল এবং বাচ্চাটি যখন কান্না করছিল তখন বলছিল বাবা এসে যাবে। এরপরেই দেখানো হয় একটি ইউজ মি লেখা ডাস্টবিন, যেটা কিনা বাসার রেলিং এর উপর ছিল। মহারাজা বিল পে করার সময় আরেকটি শোপিস দেখে তার খুব পছন্দ হয় এবং সে এটা নিতে চাইলে তখন সে দোকানের মালিক বলে, এটাও তোমার বউকে দেখিয়ে নাও, যদি পছন্দ না করে। তখন মহারাজা সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে অবশ্যই সে পছন্দ করবে। তখনই হঠাৎ এক বিকট শব্দে সে দোকানের বাইরে তাকায় এবং সে তাকিয়ে দেখে একটি বড় ট্রাক এসে তার বাড়ির ভেতরে ঢুকে যায় এবং তা দেখে সে স্তব্ধ হয়ে পড়ে দাঁড়িয়ে রয় এবং তার হাতে থাকা শোপিসটি নিচে পড়ে ভেঙে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখানো হয় একটি 14 বছরের মেয়ে যে কিনা তার স্কুলে স্পোর্টস প্র্যাকটিস করছে এবং সে তার বন্ধুদেরকে বলে সে তার বাবা এবং লক্ষ্মীর সাথে থাকে। তখন সবাই জিজ্ঞেস করে লক্ষ্মী কে। তারা বলে লক্ষ্মী কি তোমার মা? তখন জ্যোতি বলে না, আমার মা অনেক আগেই মারা গেছে অ্যাক্সিডেন্ট। লক্ষ্মী হচ্ছে একটি ডাস্ট যে নাকি আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। যখন আমাদের ঘরে ট্রাক ঢুকে গিয়েছিল তখন এই ডাস্টবিনটি আমাকে কভার আপ করে ফেলে, যার কারণে এই অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে যাই। তারপর থেকে তাকে আমরা লক্ষ্মী বলে ডাকি এবং তাকে আমরা অনেক আগলে রাখি। পরের সিনে দেখানো হয় জ্যোতি তার বাবাকে নিয়ে তার স্কুলের প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে থাকে এবং সেখানে মিনিস্টার মহারাজাকে বলে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে যেতে। সে বলে জ্যোতি নাকি চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়েছিল। একটু পর সেখানে তাদের কোর্স মিস আফিফা একটি ছেলেকে ধরে নিয়ে আসে এবং সাথে একটি ভিডিও সেই মিনিস্টারকে দেখায়। তখন মহারাজা বলে ওঠে আমার মেয়ে কোনো ভুল করতে পারে না, আমার মেয়ে কোনো ভুল করেনি, তার কাছে আপনি ক্ষমা চান। মিনিস্টার বলে তুমি কি জানো আমি কে? তোমার কোনো আইডিয়া আছে আমার ক্ষমতা সম্পর্কে? কিন্তু মহারাজা তা মানতে নারাজ। জ্যোতি তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু মহারাজা শুনতে চায় না। তাই সে তার লোকজনকে ডেকে মহারাজাকে তার রুম থেকে বের করে দিতে বলে। কিন্তু মহারাজা এতটাই শক্তিশালী যে সে একটি কর্নিশ ধরে দাঁড়িয়ে থাকে আর কোনো লোকই তাকে কোনো মতে ছাড়াতে পারে না। অবশেষে জ্যোতি বাধ্য হয়ে সেই মিনিস্টারের কাছে যেয়ে বলে আপনি আমার কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে আমার বাবা কিছুতেই তা মেনে নেবে না। তখন মিনিস্টার দেখে সেই কার্নিশটি আস্তে আস্তে ভেঙে চলে আসছে। তখন মিনিস্টার ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর মহারাজা শান্ত হয়ে তার মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। জ্যোতি তার স্পোর্টস ক্যাম্পে যাবে 1 সপ্তাহের জন্য। সে তার বাবাকে সবকিছু গুছিয়ে বলে দেয়। এ বলে সে বাসে উঠে তার স্পোর্টস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর পরের সিনে দেখানো হয় একটি সাপ বাথরুমের ভেন্টিলেটর দিয়ে একটি বালতির উপরে পড়ে। সেই বালতি থেকে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে এবং লিভিং রুমে এসে পৌঁছে। তখন সেখানে দেখানো হয় পুরো রুমটাই এলোমেলো তছনছ হয়ে আছে এবং ফ্লোরে মহারাজার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মহারাজার উপর দিয়ে সাপটি বেয়ে জানালার গ্রিলে উঠে পড়ে এবং জানালার গ্রিলের সাথে থাকা একটি কাচের বোতল ভেঙে নিচে পড়ে এবং তাতে মহারাজার সেন্স ফিরে আসে। পরের দৃশ্যে দেখানো হয় মহারাজা একটি পুলিশ স্টেশনে যায়। সেখানে যেয়ে এক পুলিশ অফিসারকে
তার কেসের কথা বলে। তখন পুলিশ অফিসার তার কেস সম্পর্কে জানতে চাইলে সে বলে, আমার নাম মহারাজা, আমি কেকে নগরের একটি সেলুনে চালাই। আমি আমার সেলুন থেকে রাত 10টা বাজে বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং আমার বাসার চাবি সবসময় ফুলের টবের গাছের নিচে রাখা থাকে। সেখান থেকে আমি চাবি বের করে তালা খুলে ঢুকি। ঘরের লাইট অন করে আমি কাঁধ থেকে ব্যাগটা রাখি এবং এরপরই আমার নিজের রুমে চলে যাই ড্রেস চেঞ্জ করার জন্য। ড্রেস চেঞ্জ করার সময় আমি একটি শব্দ শুনে পিছে তাকাতেই কয়জন লোক আমার মুখ ঢেকে ফেলে। তারা মাস্ক পরা ছিল এবং আমি তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা 3জন ছিল। তারা আমাকে অনেক মারধর করে সেখান থেকে আমার লক্ষ্মীকে নিয়ে চলে যায়। তখন পুলিশ অফিসার জানতে চাইল, লক্ষ্মী কে? তোমার ওয়াইফ? সে বলে না। তখন পুলিশ অফিসার বলে, তোমার মেয়ে? কোনো না বলে। তারপর বলে, লক্ষ্মী কি কোনো ব্যাংক যেখানে তুমি টাকা পয়সা রাখতে বা এরকম জুয়েলারি কিছু? সে তখনও না বলে। তখন পুলিশ অফিসার বিরক্ত হয়ে বলে, লক্ষ্মীটাকে? তখন সে হাতে শেপ দেখায়, কিন্তু পুলিশ বুঝতে না পারলে তখন বলে, তুমি তার ছবি দেখাও। তখন মহারাজা তার ছবি, মোবাইলে থাকা ছবি দেখায়, যেখানে কিনা সে এবং তার মেয়ে সে ইউজ মি লেখা ডাস্টবিনটি ধরে ছবি তুলেছে এবং এটাই হচ্ছে লক্ষ্মী। সেটা শুনে পুলিশ অবাক হয়ে তাকিয়ে থাকে ওর এবং বলে, তুমি কি পাগল? তারপর তাকে জোর করে বাইরে পাঠানো হয়, কিন্তু সে কিছুতেই এফআইআর না লিখে যাবে না। তাই সে সেখানেও একটি কার্নিশ ধরে দাঁড়িয়ে থাকে এবং কেউই তাকে নাড়াতে পারে না। অবশেষে সে কার্নিশ ভেঙে উপরে থাকা সব ফাইলপত্র নিচে এসে পড়ে এবং সে সাথে একটি সাপও, যেটা দেখে সবাই ভয়ে বাইরে বের হয়ে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সেখানে দেখানো হয় একটি চোর বাড়ির পেছন দিক দিয়ে একটি বাড়ির ভিতরে অনেকগুলো দরজা চেক করার পর একটি দরজার ভেতর দিয়ে রুমে ঢুকে আলমারিতে চাবি খুঁজতে থাকে। উপরে হাত দেওয়ার পর সেখানে একটি চাবি পায় এবং সেই চাবি দিয়ে সে তালা খোলার ট্রাই করে এবং পেছন থেকে 2 পুলিশ অফিসার এবং ঘরের 2 মালিককে দেখানো হয় এবং পুলিশ জিজ্ঞেস করে, এখানে কি ছিল চাবিটি? তখন সে বলে, হ্যাঁ, এখানেই ছিল। তখন পুলিশ সেই বাড়ির মালিকদের বলে, চাবি কি কেউ এখানে রেখে যায়? বলে তারপর তারা সবাই নিচে চলে আসে, হারিয়ে যাওয়া গয়নাগুলো হ্যান্ডওভার করে। এরপর পুলিশরা বাইরে চলে আসে এবং যাওয়ার সময় বাড়ির মালিক ভেতর থেকে আবার বাইরে বেরিয়ে আসে এবং বলে, এগুলো নকল গয়না। তখন পুলিশ অফিসারটি অবাক হয়ে যায় এবং চোরটিকে গাড়ির থেকে বের করে আনে এবং মারতে থাকে এবং বলে, বল আসল গয়না কোথায়? তখন চোরটি বলে, আমি তো এই গয়না। তখন পুলিশ উল্টো কেস দিয়ে দেয় বাড়ির মালিক। ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তখন সেটা বাদ দিয়ে তারা ঘরের ভিতর চলে যায়। আসলে পুলিশ অফিসার ইচ্ছে করেই এই প্ল্যানটা আগে থেকেই করে রেখেছিল। এই গয়নাগুলো তারাই নিয়েছে এবং সে চোরটিকে সাজিয়ে নিয়ে এসেছে। এরপর পুলিশ অফিসারটি যখন তার থানায় যায়, সেখানে থানার অবস্থা দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং সব ঘটনা শোনার পর মহারাজাকে তাকে গান দেখিয়ে ভয় দেখায়। এরপর মহারাজা সেখান থেকে চলে যায়। এরপর মহারাজা আবার পেছন থেকে ডাকে, স্যার। সে বলে, আমি আপনাকে এখন 40,000 টাকা দিচ্ছি, এরপর আমি আপনাকে আরও 5 লাখ টাকা দিব, কিন্তু আমার লক্ষ্মীকে আমাকে ফিরিয়ে দিন। এটা শুনে পুলিশ তার গালে অনেক জোরে একটি চড় মারে। এরপর দেখানো হয় পুলিশের আরেক কর্মকর্তা তার থেকে 40,000 টাকা নেয় এবং বলে, সবার সামনে কি স্যারকে ঘুষ দিতে হয়? অর্থাৎ তখন তারা কেসটি নিতে রাজি হয়। এরপর সবাই মিলে তার বাড়িতে যায় এবং সেলুনেও যায়। সেখানে যেয়ে চেক করে সেই পুলিশ অফিসার একটি 17 লাখ টাকার সেভিংস অ্যাকাউন্ট পায়, যেটা দেখে তাদের অনেক লোভ হয়ে যায় এবং তারা মনে করে হয়তো সেই ইউজ মি লেখা ডাস্টবিনটিতে কিছু একটা আছে। তখন তাকে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলে সে বলে, আমি শুধু আমার লক্ষ্মীকে চাই, সত্যি তার ভেতর কোনো কিচ্ছু নেই। এরপর মহারাজা আরো বলে, আমি আপনাদেরকে আরো 2 লাখ টাকা বেশি দিব, অর্থাৎ সে 7 লাখ টাকা দিতে রাজি আছে, শুধু তার লক্ষ্মীকে ফিরিয়ে। পরের দৃশ্যে দেখানো হয় একটি গ্যারাজে একটি সাদা শার্ট প্যান্ট পরা লোক
আসে, ম্যানেজারকে অনবরত মারতে থাকে এবং বলতে থাকে তার সানগ্লাস কোথায়। তখন সে কিছুই বুঝতে পারে না। এর মধ্যে আরেকটি চরিত্র দেখানো হয়, তার নাম ধানা। তখন ম্যানেজার বলে, ওই ছেলেটি কাল আপনার গাড়ি ডেলিভারি দিয়েছিল, একটু অপেক্ষা করুন, তাকে আমি জিজ্ঞেস করছি। তখন ম্যানেজার রেগে তার কাছে যেয়ে বলে, গ্লাসের ভেতর যে সানগ্লাস ছিল সেটা কোথায়? সে বলে, আমি কি করে জানবো? তখন ম্যানেজার বলে, তুমিই তো কাল ডেলিভারি দিয়েছিলে। তখন ম্যানেজার রেগে বলে, পরশু দিনই তো জেল থেকে ছাড়া পেয়েছো, তোমাকে দয়া করে আমি রেখেছিলাম আর তুমি কাস্টমারদের সাথে এরকম করা শুরু করে দিয়েছো। এ কথা শুনে সেই কাউন্সিলর তেড়ে আসে ধানাকে মারতে, এবং তখন সেই ম্যানেজারটি বাধা দেয়। তখন সেই কাউন্সিলর বলে, কালকের মধ্যে যদি আমাকে আমার গ্লাস ফিরিয়ে না দাও তাহলে তোমার গ্যারেজ আমি জ্বালিয়ে দিই। এরপর দেখানো হয় একটি বারে সেই কাউন্সিলর কিছু লোকের সাথে বসে ড্রিঙ্কস করছিল, আর সেখানেই ধানা উপস্থিত হয়। সেখানে যে সেই কাউন্সিলরকে ইচ্ছে মতো মেরে সেখান থেকে বের হয়ে যায়। পরের দৃশ্যে আরেকটি চরিত্র দেখানো হয় যার নাম নাকি সেলভাম, এবং তার সাথে আরেকটি সঙ্গী থাকে যার নাম সাবেরি। তারা আসলে ডাকাতি করতে আসে। তারা ঘরের সবকিছু জিনিসপত্র চুরি করে রান্না করে সেই ঘর থেকে তারা যাওয়ার সময় মেয়েটাকে সাবেরি রেপ করে সেই গ্যাস সিলিন্ডার অন করে রেখে ঘর থেকে বের হয়ে যায় এবং ঘরটি ব্লাস্ট হয়ে যায়। এরপর সেই সেলভাম তার বাসায় ফিরে। তার বাসায় একটি ছোট্ট মেয়ে আছে এবং তার ওয়াইফ। সে তার মেয়ের জন্য গিফট নিয়ে আসে সেই বাসা থেকে চুরি করে, এবং সেটা তার মেয়েকে দেয়, এবং সেই বাড়িতেই ইউজ মি লেখা সেই ডাস্টবিনটিকে দেখানো হয়। সে তার মেয়েকে অনেক ভালোবাসে আর তার মেয়ের নামই হচ্ছে আম্মু। এরপর দেখানো এখানে এক পুলিশ অফিসার বাইকে করে বিভিন্ন শপে ঘুরে এবং সেই ইউজ মি করা বালতি পাওয়া যাবে কিনা বলতে থাকে, এবং সবাই তাকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে আরেকটি শপে এসে পৌঁছলে সেখানে আরেকটি চরিত্র দেখানো হয় যার নাম কিনা নাল্লাসিবাম। সেও সেখানে কিছু জিনিস কিনছিল, এবং সেই পুলিশ অফিসারকে দেখে তাদের মধ্যে কথোপকথন হয়। আসলে এই নাল্লাসিবাম পুলিশেরই ইনফর্মার হিসেবে কাজ করে। এরপর তাকে সব ঘটনা খুলে বললে সে বলে সে এরকম হুবহু ইউজ মি লেখা ডাস্টবিনটি বানিয়ে দিতে পারবে, এবং তাকে সেই ঠিকানায় নিয়ে যায়। সেই কারখানা নিয়ে যেয়ে তারা ঠিক সেরকমই একটি ইউজ মি ডাস্টবিন বানিয়ে দেওয়ার জন্য অর্ডার করে। পরের দৃশ্যে দেখানো হয় মহারাজাকে পুলিশের অফিসাররা বিভিন্নভাবে হেনস্থা করে, তবুও মহারাজা ক্লান্ত হয় না, সে সেখানেই পড়ে থাকে। এমনই একদিন সেখানে একটি লোক আসে একজনের মিসিং ডায়েরি লেখানোর জন্য। তখন পুলিশ অফিসারটির নাম জানতে চাইলে সেই লোকটি বলে ধানা, এবং তার ছবি নিয়ে আসে। ধানা নামটি শুনে মহারাজা অবাক হয়ে যায়। তারপরে সিন সেই আগের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেদিন বারে কাউন্সিলরকে ধানা অনেক মেরেছিল। সেদিন সেখানে মহারাজা উপস্থিত ছিল এবং সে কাউন্সিলরকে ধানার ব্যাপারে জিজ্ঞেস করছিল। এরপর ধানা যখন কাউন্সিলরকে মেরে চলে যায় তখন ধানার পেছন করে মহারাজা। এক পর্যায়ে মহারাজা যখন তার অনেক শক্তি দিয়ে তাদেরকে মেরে ধানার কাছে আসে এবং ধানাকে জিজ্ঞেস করে তার বাকি সঙ্গীদের কথা, তখন ধানা বলে তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনে সে পাবে বলে ধানা মহারাজাকে মেরে যেতে নিলে মহারাজা তাকে একেবারে খুন করে ফেলে। এরপর আগের দৃশ্যে ফিরে আসা হয়। মহারাজা ভয় পেয়ে যায় কিছুটা, সে উঠে যেতে নিলেই তখন সেখানে সেই কাউন্সিলরটি পুলিশ স্টেশন আসে, অর্থাৎ পুলিশ তাকে দেখে পাঠায়। কাউন্সিলরকে দেখে মহারাজা চুপ করে ভয়ে বসে পড়ে। কাউন্সিলর এসে সে পুলিশ অফিসারকে বলে যে আমি ওকে মারবো তো দূরের কথা, সেই আমাকে মেরে সেখান থেকে চলে গিয়েছে। তখন পুলিশ তাকে বলে তার ব্যাপারে আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করেছে কিনা। অনেক ভেবে চিনতে কাউন্সিল বলে একজন এসেছিল তার নামে জিজ্ঞেস করতে। তখন পুলিশ তাকে তার সেই নামের কথা বলতে বললে সেই কাউন্সিলর বলে সে ভুলে গেছে। তখন পুলিশ বিরক্ত হয়ে তাকে বলে যখন মনে পড়বে তখন পুলিশ স্টেশনে এসে যেন বলে যায়। একটু পর তার মনে পড়ে বলে সে ভেতরে যায়, আর এইদিকে মহারাজা অনেক ভয় পেয়ে যায় যদি না তার নাম বলে ফেলে। এরপর সেই কাউন্সিলর বলে ইল্লা রাজা। এটা শোনার পর পুলিশ তাকে বাসায় পাঠিয়ে দেয়। এরপর দেখানো হয় সেলভাম তার সঙ্গীদের নিয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতি, চুরি, রেপ এবং করে, এবং দিনের বেলায় সে একজন সৎ মানুষ এবং ছোট্ট একটি দোকান চালায়।
এমনই একদিন পর নিয়ে যাওয়ার পর সেই নলসিবম সেই ডাস্টবিনটিকে পুরাতনের মতো স্প্রে করে এবং সেখানে কিছু কিছু অংশ বাঁকা করে ফেলে এবং তাকে এক্স্যাক্টলি হারিয়ে যাওয়া ইউজ মি অর্থাৎ ডাস্টবিনটার মতো বানিয়ে ফেলে। পরের সিনে দেখ তার বাসা থেকে তার ওয়াইফ ফোন দিয়ে বলছে আমরা বের হচ্ছি এবং তুমিও বের হয়ে যাও, অর্থাৎ তারা একটি শপিং মলে যাবে। সেখানে যেয়ে তার মেয়ের জন্য একটি ডায়মন্ডের নেকলেস কিনে সেলভামের মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করে এবং সেলভামের স্ত্রী তাকে কল করে জানায় সে ফেরার পথে যেন চেনটি নিয়ে আসে এবং তার দাড়ি ট্রিম করে আসুক। এর জন্য সেলভাম একটি সেলুনে ঢুকে সে দাড়ি ট্রিম করতে বললে সেখানে দেখানো হয় মহারাজা। সেই ঘটনাটি হচ্ছে 14 বছর আগের ঘটনা, অর্থাৎ যখন সেলভাম তার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল এবং তার মেয়ের বার্থডে এটি যখন মহারাজা শুনতে পায় তখন সে তাকে জিজ্ঞেস করে আপনার মেয়ের কি বার্থডে? আমারও একটি মেয়ে আছে। এটা শুনে সেলভাম তেমন পাত্তা না দিয়ে তাকে ধমকে বলে তাড়াতাড়ি শেভ করে দিতে এবং তখন সে কথা না বলে দাড়িটা ট্রিম করে দিতে যাচ্ছিল। তখনই ট্রিমারের ব্যাটারি ট্রিমার চার্জ শেষ হয়ে যায় এবং তাকে বলে নতুন করে ব্যাটারি নিয়ে আসার জন্য। এরপর সেলভামের কাছে আরেকটি ফোন আসে সাবিরির কাছ থেকে। সে বলে নিউজ পেপারে তাদের কর্মকাণ্ড সম্পর্কে ছাপা হয়েছে, যে কোনো মুহূর্তেই তারা গ্রেফতার হতে পারে। সেই সেলুনে তখন কেউ ছিল না, তাই সেলভাম বলে তাকে এত টেনশন না করতে, পরে দেখা যাবে, আজ বার্থডেতে যেন সে চলে আসে। কথা বলে যখন সে পেছনে ঘোরে তখনই মহারাজাকে দেখতে পায় এবং সে আন্দাজ করে হয়তো মহারাজা তার কথা শুনে ফেলেছে। এরপর যখন সে দাড়ি ট্রিম করে এক্সট্রা টাকা দিচ্ছিল মহারাজাকে, মহারাজা এক্সট্রা টাকা না নিয়ে বরং তার ন্যায্য দামে 20 টাকা নিয়েছিল। এরপর সেলভাম বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গেলেও সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছে মহারাজা সব শুনে ফেলেছে। এরপর তার সঙ্গে সাবিরি আসলে তাকে সব ঘটনা খুলে বলে। এরপর তার ওয়াইফ বলে যে তার আনা চেনটি কোথায়। সেলভাম তখন বলে চেনটি তো পকেটে ছিল, কিন্তু সারা ঘর খুঁজেও সে খুঁজে পায় না। আসলে চেনটি সে সেলুনে রেখে আসে, যা কিনা মহারাজার হাতে পড়ে এবং সে চেনটি ফিরিয়ে দেওয়ার জন্য তখনই বাইকে করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে এসে সে পৌঁছায়। সেলভাম আর সাবিরি যখন বাইরে বের হয়ে কথা বলছিল তখনই মহারাজাকে দেখতে পায় এবং তার পেছনে থাকা পুলিশ টিম। সেলভাম ভাবে মহারাজা বুঝি পুলিশদেরকে নিয়ে এসেছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। যখনই পুলিশ সেলভামকে ধরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে তখনই তার ওয়াইফ ছুটে আসে এবং সে বিশ্বাস করতে চায় না যে তার স্বামী দোষী। এর মধ্যে সাবিরি যখন কিছুতেই নিজেকে সারেন্ডার করতে চায় না তখন সে পুলিশের থেকে একটি গান বের নিয়ে নেয় এবং পুলিশদেরকে সরে যেতে বলে। সাবিরি কি বলে সারেন্ডার করে যেতে, কোনো হাঙ্গামা না করতে। এ কথা শুনে সেলভামের স্ত্রী এরপর পুলিশ সেই সাবিরিকে শুট করে ফেলে এবং সেলভামকে ধরে নিয়ে যায়। সেলভাম যাওয়ার সময় সে তার মেয়ের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। তার ওয়াইফও চায়নি তার সাথে আর দেখা করতে। তারা পরের সিনে দেখানো হয় তারা মোটামুটি ডুপ্লিকেট ডাস্টবিন বানিয়ে ফেলেছে। পুলিশ অফিসার তার লিস্টে থাকা সকল চোরদেরকে ফোন দেয়, কিন্তু তারা কেউ এই ডাস্টবিন চুরি করেছে এই অপরাধ মাথায় নিতে চায় না। তারা কেউ রাজি হচ্ছিল না। এক পর্যায়ে নলসিবম শুনে টাকার বিনিময়ে সে কাজ করবে এবং পুলিশ অফিসার তাকে 50,000 টাকা দিতে রাজি হলে সে রাজি হয়ে যায়। তখন পুলিশ অফিসার বলে তার জন্য তাকে ঘটনাটা জানতে হবে, তাই সে পুলিশ স্টেশনে ফোন দিয়ে মহারাজাকে আবার ঘটনাটা খুলে বলতে বলে। তখন অন্য অফিসার যখন তার বক্তব্য আবার নিচ্ছিল তখন মহারাজা বলতে চায়নি, তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু পুলিশের জোরাজুরিতে তখন সে আবার বলতে বাধ্য হয়। কিন্তু এইবার দৃশ্য অন্যরকম দেখানো হয়। মহারাজা তার আগের ঘটনায় বাস থেকে জুথি নামে এবং সে বাসার ভেতরে ঢোকে। বাসার ভেতর ঢোকার পর লাইট জ্বালায়। লাইট অন করার পর সে তার কাঁধের ব্যাগটি রেখে সে তার বেডরুমের উদ্দেশ্যে যায় এবং বেডরুমে সে তার ড্রেস চেঞ্জ করার সময় সেখানে দুজন লোককে দেখানো হয়, আর তারাই হচ্ছে ধানা
এবং নল্লাসিবম। তারা দুজন তাকে ড্রেস চেঞ্জ করতে দেখে এবং এক পর্যায়ে একটি শব্দ শুনে যখন জ্যোতি পেছনে ফেরে তখন তাকে তারা দুজন জড়িয়ে ধরে, তার মুখ চেপে ধরে। জ্যোতি নিজেকে অনেক ছাড়াবার চেষ্টা করলো, কিছুদিন ছাড়াতে পারেনি। তারপর আরেকটি লোক সেখানে আসে, আর সেই হলো সেলবম। তারা তিনজন মিলে জ্যোতিকে প্রচণ্ড মারে। সেলবম জ্যোতির পেটে অনেক লাথি দেয় এবং মারার পর তাকে একটি রুমে ফেলে রাখে। আসলে তারা এসেছিল মহারাজাকে মারতে, কিন্তু মহারাজার বিপরীতে জ্যোতি চলে আসে আগে। জ্যোতি আসার আগে তার বাবাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিল তার জন্য যেন একজোড়া জুতো কিনে রাখে, কারণ মহারাজা জুতোর দোকানে যায়, কিন্তু সেই জুতোর দোকানে রেড কালার শুজ ছিল না, তাই তাকে গোডাউন থেকে এনে দেওয়ার কথা বলে 2 ঘন্টা ওয়েট করতে হয়। তাই সেদিন মহারাজার আসতে দেরি হচ্ছিল, আর এইদিকে তারা মহারাজার জন্য ওয়েট করছে। এক পর্যায়ে নল্লাসিবম বলে অনেকদিন সে তার ওয়াইফের সাথে থাকে না, তাই সে জ্যোতিকে রেপ করতে যাচ্ছে। সেলবম তাকে পারমিশন দিলে সে জ্যোতিকে রেপ করে আসে এবং পরবর্তীতে ধানাও যায় জ্যোতিকে রেপ করতে। তারা আবার ওয়েট করতে থাকে মহারাজার জন্য, কিন্তু মহারাজা তখনও না এলে তখন সেলবম বলে চলে যাওয়ার কথা। এর মধ্যে নল্লাসিবম বলে যাওয়ার আগে সে আরেকবার করতে, তখন সেলবম তাকে পারমিশন দেয়। নল্লাসিবম শেষ করে আসলে ধানাও যেতে চাইলে তখন সেলবম রেগে বলে অনেক হয়েছে, এখন চলে। তখন ধানা বলে এই দিনের জন্য আমরা 13 বছর ধরে ওয়েট করেছি। তুমি তো জেলে আমাকে প্রায় বলতে এই দিনটির কথা, তবে কেন আজ চলে যাচ্ছ? তখন সেলবম বলে আজ না, অন্য দিন হবে, বলে তারা চলে যায়। একটু পর সেখানে মহারাজা আসলে দেখে দরজা খোলা, আর তখন সে ভাবে যে তার মেয়ে পাশে এসে পড়েছে। তাই সে ঘরে ঢুকে বলে আমাকে সবসময় উপদেশ দেওয়া হয় যেন দরজা লক করে যায়, এখন তো নিজে এসেই দরজা খোলা রেখেছে। এর মধ্যেই জ্যোতি পাপা বলে শব্দ, আর যখনই সে জ্যোতি রুমের দিকে তাকায় তখনই সে তার মুখ বন্ধ করে চিৎকার করে ওঠে। পরে সিনে দেখানো হয় সে বলতে বলতে কেঁদে ওঠে। সে জ্যোতির নাম প্রকাশ করে না সেখানে, তাই সে লক্ষ্মী হারিয়ে গেছে বলে। এবং এবারের ঘটনা শুনে সবাই শকড হয়ে যায় এবং তাকে এভাবে কাঁদতে দেখেও সবার মধ্যে অনেক খারাপ লাগে। আর এই ঘটনা শুনে নল্লাসিবম বুঝতে পারে এ মহারাজা। তখন সে ঘাবড়ে যায় এবং সে যেতে রাজি না হলে পুলিশ তাকে ধমকায়। এরপর নল্লাসিবম বলে সে একটু তার ওয়াইফের সাথে কথা বলবে। বলে সে কোনায় যে সেলবমকে কল করে সব জানায়। সেলবম বলে সে দূরে সেলামে আছে, সে এসে দেখছে বলে সে ফোন কেটে দেয়। এরপর সে কিছুতেই পুলিশের হাত থেকে ছাড়া পায় না। পুলিশ তাকে বলে পরদিন তাকে নিয়ে যাবে। এরপরের সিনে দেখানো হয় জ্যোতিকে নিয়ে রক্তাক্ত অবস্থায় যখন মহারাজা তার ডাক্তার ফ্রেন্ডের হসপিটালে নিয়ে যায়, তখন সেলুনের মালিক বলে তুমি কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু করতেই পারবে না, আমি তোমার মতো হলে সেই কুলাঙ্গারদেরকে মেরে ফেলতাম। এবং জ্যোতি সে স্পোর্টস মেসেও থাকে। জ্যোতি যখন জ্ঞান ফিরে তখন সে বলে বাবা আমাকে কেন মেরেছিল তারা, আমি কি করেছিলাম, আমার কি দোষ ছিল, আমি একবার তাদের সাথে কথা বলতে চাই বাবা। বারবার সে এক কথা বলছিল এবং সেখানেই দেখানো হয় তার বেডের নিচে সেই পরের দৃশ্যে দেখানো হয় সেই পুলিশ অফিসার নল্লাসিবমকে নিয়ে মহারাজার বাড়িতে আসে এবং তাকে চেক করতে বলে ডাস্টবিনটা ঠিক আছে কিনা, এটাই কিনা তার হারিয়ে যাওয়া ডাস্টবিন। তারপর নল্লাসিবমকে দেখে মহারাজা শকড হয়ে যায় এবং তাকে কিছু বলার আগেই নল্লাসিবম তাকে ট্রিট দেয়। তখন পুলিশ মহারাজাকে বলে এখন তুমি কি করতে চাও? তখন মহারাজা বলে কিছু না, ছেড়ে দিন। পুলিশ শকড হয়ে যায়, বলে তুমি কিছুই করতে চাও না? তখন মহারাজা বলে না, তোমাকে মেরেছে, তোমার লক্ষ্মী হারিয়ে ফেলেছে, যার জন্য তুমি এফআইআর করছো, তাকে তুমি কিছুই করতে চাও না? তখন মহারাজা বলে না, তাকে ছেড়ে দেন। এরপর পুলিশ বলে তোমার মেয়েকে রেপ করেছে, তবুও তুমি কিছু করতে চাও না? এটা শুনে মহারাজা অবাক হয়ে যায়। আসলে পুলিশ যখন তার 2 অফিসারকে পাঠিয়েছিল ইয়াল্লারাজা এবং মহারাজার কেস ইনভেস্টিগেট করতে, সেখানেই তারা সব কিছু জানতে পেরে যায় এবং পুলিশই সব ঘটনা সাজিয়ে রাখে।
এরপর পুলিশ তাকে সাহায্য করে, মহারাজাকে বলে আমি ওকে দিয়ে গেলাম, তোমার যা ইচ্ছা তা করে ফেলো। করে তারা বাইরে বের হয়ে দরজা আটকে চলে যায়। এরপর মহারাজা সেই নল্লাসিবমকে অনেক মারে এবং মারতে মারতে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে। এরপর পুলিশ সেলবামের ঠিকানা মহারাজাকে দিয়ে দেয়। একটি কনস্ট্রাকশন এরিয়াতে সেলবাম কাজ করে। সেখানে যেয়ে মহারাজা তাকে দেখার পরে অবাক হয়ে যায়, সে সেলবামকে দেখবে। সেলবাম তখন তাকে মারতে মারতে বলে, মনে আছে 14 বছর আগে তুমি আমাকে পুলিশে ধরে দিয়েছিলে, আমার মেয়ে থেকে আমাকে আলাদা করে দিয়েছিলে, আমার ওয়াইফ থেকে আমাকে আলাদা করে দিয়েছিলে, সেই কষ্ট যন্ত্রণা আজ তোমাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি মরে গেলেও সেই কষ্ট তুমি কোনোদিনই ভুলতে পারবে না। বলতে বলতে মহারাজাকে মারে, কিন্তু এক পর্যায়ে মহারাজা নিজেকে বাঁচানো শুরু করে এবং সে তাকে অনেক গুরুতর আঘাত করে যখন বসে পড়ে, তখন সেলবাম হাসতে থাকে এবং বলে, আমাকে মেরে ফেললেও তুমি কোনোদিনই শান্তি পাবে না, তোমার মেয়ের সাথে যা হয়েছে তার কোনোদিনই ভোলার নয়। এরপরই দেখানো হয় জ্যোতি তার স্পোর্টসম্যানকে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সেখানে যেয়ে সেলবামের সাথে কথা বলতে চায়। মহারাজা তাকে কথা বলতে না দিলে সে জোর করে সেখানে যায় এবং মহারাজাকে দূরে পাঠিয়ে দেয়। জ্যোতি তার হাতে থাকা কিছু গয়নার প্যাকেট তার দিকে ছুঁড়ে ফেলে বলে, এগুলোর জন্যই তো আমার এত বড় সর্বনাশ করেছিল, তাই না? নাও, এগুলো সব নিয়ে যাও। কিন্তু আমি থেমে যাব না, আমি থেমে যাওয়ার মেয়েই নয়, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমি আবার ঘুরে দাঁড়াবো। এটা বলে সে উঠে চলে যায়। আসলে জ্যোতি ভেবেছিল তারা বুঝি গয়না চুরি করতে এসেছিল এবং চলে যাওয়ার পর সেলবাম সেই গয়নার প্যাকেটে সেই লকেটটি দেখতে পায় এবং তারপরে দৃশ্যে দেখানো হয় 13 বছর আগে যখন মহারাজা এই লকেটটি নিয়ে তার ওয়াইফ সহ সেলবামের ওয়াইফের কাছে যায়, তখন সেলবামের ওয়াইফ সেটা নিতে নারাজ হয় এবং মহারাজার ওয়াইফ মহারাজাকে বলে সেই বাচ্চাটির জন্য অর্থাৎ আমুর জন্য একটা খেলা নিয়ে আসতে, যা নাকি প্রথম দৃশ্যেই দেখানো হয়। এখানে ট্রাকের অ্যাক্সিডেন্ট ঘটে যেখানে কিনা সবাই মরে যায়, শুধু আম্মু বাদে। আম্মুর ওপরেই সেই ইউজ মি করা লেখা ডাস্টবিনটাই পড়েছিল, যার কারণে সে বেঁচে ফেরে। আর এই মেয়েটি হচ্ছে সেলবামের মেয়ে আম্মু। যা জানতে পেরে সেলবাম চিৎকার করে কাঁদতে থাকে এবং আম্মু আম্মু বলে ডাকতে থাকে, কিন্তু মহারাজা সেখানে জ্যোতিকে নিয়ে যায় না, সে জ্যোতিকে নিয়ে নিচে চলে যায় এবং অনবরত কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে সে এটা কী করেছে, তার মেয়ের সাথে সে এটা কিভাবে করতে পারলো। এভাবে চিৎকার করতে করতে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে সেই কনস্ট্রাকশন এরিয়া থেকে নিজেকে ফেলে দেয় এবং এখানেই মুভিটি শেষ হয়। সত্যি কারো খারাপ চাইতে নেই, আমরা কারো খারাপ চাইলে সেই খারাপটা আমাদের সাথেই ঘটে, এটাই প্রকৃতির নিয়ম, যা কিনা এই মুভিতেই দেখানো হয়েছে। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং নতুন কোন মুভিটি তোমরা চাও তাও লিখে জানাবে। আর মুভিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।